দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের প্রধান আমদানি রপ্তানি যে বন্দরের মাধ্যমে হয় চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গত 24-25 অর্থ বছরে আমদানি রপ্তানি আসলে বেশ কমে গেছে। বেশ কিছু পণ্য, বিশেষ করে ফুয়েল অথবা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অথবা ফল, এই জাতীয় বেশ কিছু পণ্যের আমদানি কমে গেছে। তো কেন কমেছে, এর ফলে কি ধরনের ইম্প্যাক্ট হয়েছে, অথবা এর ফলে রেভিনিউতে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, পজিটিভ অথবা নেগেটিভ, এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী জনাব শাহাদাত হোসেন চৌধুরী। আজকে আমরা টিভিএস ইনসাইটে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ভার্চুয়ালি। তিনি যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। শাহাদাত চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি আমাকে শুনছেন? জি, ধন্যবাদ রিয়াদ ভাই, শুনছি আপনাকে। আচ্ছা, এই যে আমরা যেই আলোচনাটা করলাম, আপনার নিউজে এসেছে যে আমাদের বেশ কিছু পণ্যের আমদানি গত বছর কমেছে। তো এটি আসলে কেন কমেছে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনি আপনার আলোচনার শুরুতে যে কথাটি বলছেন যে আমদানি কমেছে, আহ, আহ, আমদানি কমলেও চট্টগ্রাম কাস্টম হাউসের যে রাজস্ব আদায়ের যে চিত্র দেখা যায় সেটা আসলে কাস্টমস এই যাবৎকালে সর্ববৃহৎ সবচেয়ে বেশি রাজস্ব আদায় হচ্ছে 75,000 কোটি টাকার বেশি। তো আমরা কাস্টমসের একটি ডাটা নিয়েছিলাম, কাস্টমস যে পণ্যগুলো থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে সেটার একটা আমরা 20টি পণ্যের তালিকা নিয়েছিলাম। সেখানে সেই 20টি পণ্যের মধ্যে তালিকায় একদম 1 থেকে 5 নাম্বার যে পণ্যগুলো আছে, আমরা দেখলাম যে সেসব পণ্যের আমদানি কমে গেছে। এর মধ্যে তালিকায় 1 থেকে 5-এর মধ্যে 3 ধরনের ফুয়েল রয়েছে, ডিজেল, ফার্নেস অয়েল সহ 3 ধরনের তেল এবং সিমেন্ট ক্লিকার এবং হচ্ছে ফল। এই এই পণ্যগুলোর আমদানি কমে গেছে। আমরা বিপিসির সাথে এবং জ্বালানি খাত সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলছিলাম যে কেন আসলে আমদানি কমেছে। আমরা একটু কোন কোন পণ্যে কি ধরনের কত শতাংশ আমদানি কমেছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ডিজেল, আমরা 2023-24-এর তুলনায় 24-25 অর্থ বছরে ডিজেল আমদানি কমেছে 21.65%। ফার্নেস অয়েল আমদানি কমেছে 10.22% এবং পেট্রোলিয়াম অয়েল আমদানি কমেছে 16.76%। এবং আপনি বললেন যে নির্মাণ শিল্পের যে প্রধান কাঁচামাল সিমেন্ট ক্লিংকার আমদানি কমেছে 2% বেশি এবং এছাড়া ফলেরও আমদানি কমেছে। ফল আমদানি কমার একটা কারণ হিসেবে আমরা ফল আমদানিকারকদের সাথে আমরা আলোচনা করেছিলাম যে ফল আমদানিতে আসলে সম্পূরক শুল্ক 5% বাড়িয়েছিল এবং এই ফলকে বিলাস জাতীয় পণ্য হিসেবে গণ্য করে এই ফল যাতে আমদানি কমে আসে সেজন্য সরকার একটা উদ্যোগ নিয়েছিল এবং এটার এলসি মার্জিন আসলে 100% করা হয়েছিল, যার ফলে ছোট ছোট যেসব আমদানিকারক আছে সেই আমদানিকারকরা আসলে আর আমদানি করতে পারে না, যার ফলে ফলের আমদানি অনেক কমে যায়। এছাড়া সিমেন্ট ক্লিংকার আমদানি কমার কারণ হিসেবে সিমেন্ট খাত সংশ্লিষ্টরা বলছেন যে গত সরকারের পতনের পর আসলে সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো ছিল সেগুলো আসলে অনেকাংশে কমে গেছে এবং সরকার পতনের পর অনেক বড় বড় কন্ট্রাক্টর তারা গা ঢাকা দিয়েছে, তাদের উন্নয়ন প্রকল্পগুলো আসলে থমকে গেছে, যার ফলে উন্নয়ন কাজ তেমন হচ্ছে না। ফলে সিমেন্ট ক্লিংকারের আমদানি কম এবং সিমেন্ট খাত সংশ্লিষ্টরা বলছেন যে তারা যে পরিমাণ পণ্য আমদানি করেছিল 2024-25 অর্থ বছরে, সেখানে 5 থেকে প্রায় 10% কাঁচামাল তারা এখন স্টক হয়ে গেছে। আগামীতে এই পণ্যটি আরো আমদানি কমে যাওয়ার কথা বলছেন। আর হচ্ছে জ্বালানি তেলের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা জানেন যে এখানে জ্বালানি তেল নির্ভর বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র ছিল, কুইক রেন্টাল এই ধরনের কিছু বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পগুলো আসলে কিছুটা বন্ধ। আর হচ্ছে আপনি জানেন যে আমাদের এখানে বিটুমিনের যে কাঁচামাল সেখান থেকে বেশ কিছু বাই প্রোডাক্ট, এখানে বেসরকারি খাতে বেশ কিছু প্রতিষ্ঠান বিটুমিন আমদানি করে, সেই বাই প্রোডাক্ট থেকে 20-25% ডিজেল আসলে সেখান থেকে সংস্থান হচ্ছে, যার ফলে চাহিদা কমে যাওয়া এবং হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে ডিজেল পাওয়ার কারণে জ্বালানি তেল আমদানি কম। এখানে আমি আরেকটি বিষয় যোগ করতে চাই, এই যে আমদানি কমার ফলে আসলে কাস্টমসের রেভিনিউতে কোনো প্রভাব পড়েছে কিনা। কাস্টমসের রেভিনিউতে প্রভাব পড়ে নাই। আমদানি ধরেন 25% যদিও কমে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পণ্যের ভ্যালু অনেক বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে ডলারের যে মূল্য বৃদ্ধি, আগে যেখানে 90 টাকা 80 টাকায় এক ডলারের দাম ছিল, সেটা হয়ে গেছে 120 টাকার মতো। এই যে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি কমলেও পণ্যের দাম বেড়েছে এবং পণ্যের দাম বাড়া মানে হচ্ছে কাস্টমসের রাজস্ব আয় বাড়া। সেখানে
৭৫,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে গত অর্থ বছরে, যেটা তার আগের বছর ৬৮,০০০ মতো এরকম ছিল। রিয়াদ ভাই, আচ্ছা, এই যে আপনি এতক্ষণ যেটা বললেন যে কি কি পণ্যের আমদানি আমাদের মোটামুটি কমেছে, আবার আমদানি কমলেও আমাদের রাজস্ব সেভাবে কমেনি। বিশেষ করে আপনি ফলের কথা বললেন। ফল আমাদের যেসব ফলগুলো বাংলাদেশে আমদানি হয় এগুলো সাধারণত বাংলাদেশে হয় না, এটি আসলে আমদানি নির্ভর। অথচ এসব ফলের উপরে ১০০ টাকা ফল কিনলে ১৩০ টাকার মতো শুল্ক সরকারকে বিভিন্নভাবে, শুল্ক, ভ্যাট, ট্যাক্স মিলিয়ে সরকারকে দিতে হয়। এই সব কিছু মিলিয়ে ফলের এক ধরনের, এটি কি বিলাস জাতীয় পণ্য আসলে তৈরি করে রাখা হয়েছে? এটি কি এরকম মনে হয় যে আমদানি কমছে কিন্তু সরকার তার রাজস্বের যাতে ক্ষতি না হয় এই কারণে যেখান থেকে সহজে আদায় করা যায় সেই জায়গাগুলোতে বেশি করে রাজস্ব আহ, উম, আহ, ব্যবস্থাটা দিয়ে রেখেছে এমনভাবে, বা ট্যাক্স রেট এমনভাবে করে রেখেছে যার কারণে মানুষের উপরে আরও বেশি প্রেশার পড়েছে? এরকম কি মনে হচ্ছে? এরকম যেমন ধরেন যে বিলাস জাতীয় পণ্য ধরে যে এটাকে ট্যাক্স বাড়াই দেওয়া, এটা তো আসলে বিলাস জাতীয় পণ্য না। এটি সাধারণ মানুষের, বিশেষ করে অসুস্থ যারা, তাদের পুষ্টির একটা চাহিদা মিটিয়ে থাকে। এটাতে যদি অতিরিক্ত ট্যাক্স বাড়িয়ে যদি রাজস্ব আদায়ের কথা চিন্তা করে, সেটা না করে যদি এটা ট্যাক্স আরো কমিয়ে দেওয়া হয়, তাহলে এটার চাহিদা বাড়বে, সেখানে আমদানিও বাড়বে। তো আমদানি বাড়লে আসলে সরকার যে ট্যাক্স অতিরিক্ত আদায় করার চেষ্টা করছে এই খাত থেকে, সেটা আমদানি বাড়লে অন্যভাবে সেটা বাড়তে পারে। এবং সরকার রাজস্ব বাড়ানোর যে তাদের যে উদ্যোগ, সেটা ভিন্নভাবে অন্য অন্য বিলাস জাতীয় পণ্য বা সেক্ষেত্রে অতিরিক্ত করার উপরে এই ট্যাক্সটা বাড়ানো যেতে পারে। বিষয়টা কি এরকম হচ্ছে যে ধরুন আপনি অতিরিক্ত কর আরোপের মাধ্যমে সরকার বেশি রাজস্ব আদায় করছে, এটি ঠিক আছে, কিন্তু মানুষের উপরে একটি প্রেশার পড়ছে, যেটি আপনার আলোচনা এসেছে। আমরা একটু জানতে চাই, এই যে 5টি পণ্যের কথা বলেছেন এর বাইরেও আরও কিছু পণ্য এসেছে, আছে আমাদের, আপনি বললেন 20টার মতো তালিকা আছে যেগুলো মোটা দাগে বাংলাদেশ আমদানি করে। অন্য পণ্যগুলো কি ধরনের আমদানি বেড়েছে, অথবা সেগুলো কি ধরনের পণ্য? সেটা হচ্ছে যেমন আরো যেসব যেসব পণ্যের যে আমদানি বেড়েছে, যেমন যে ক্রুড অয়েল আছে, তারপর হচ্ছে বিট সুগার। আমরা একটা পণ্য দেখলাম যে বিট সুগার, এটা 95% বেশি আমদানি বেড়েছে, অলমোস্ট দ্বিগুণ, যেটা হচ্ছে রিফাইন্ড সুগার। এছাড়া বিভিন্ন ধরনের পার্টসের আমদানি বেড়েছে হচ্ছে। আর হচ্ছে আপনার যে স্ক্র্যাপ, যে রড তৈরির যে কাঁচামাল, সেটারও আমদানি বেড়েছে প্রায় 2% এর মতো। তারপরে এছাড়া বেশ আরো যে কিছু পণ্য আছে যেমন এরকম, মিল্ক নিশ্চয়ই এগুলোর পাউডার। আমদানি সেভাবে হয়নি। আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছে, এই যে ধরুন আমাদের গত বছরব্যাপী আপনি জানেন যে 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগ অথবা ব্যবসায় কিছুটা গতিমন্থরতা ছিল, বছরের শেষ দিকে আবার সেই গতি ফিরতে শুরু করেছিল, শেষ দিকে এসে আবার রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলন ছিল। তো সব কিছু মিলিয়ে এক ধরনের একটি অস্থির পরিস্থিতি কিছুটা আমরা প্রত্যক্ষ করেছি। নতুন বছরটিতে আসলে কেমন মনে হচ্ছে? এই যে যেসব পণ্য, বিশেষ করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ফুয়েল, অথবা যেসব পণ্য আমদানি কমেছে, অথবা যেসব পণ্যগুলো আরও আছে, আমাদের আমদানি কি বাড়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি? আগামী বছরটা কেমন মনে হচ্ছে? আমরা এই বিষয়টি নিয়ে আসলে কথা বলেছিলাম। তারা যেটা বলছে যে সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি রাজনৈতিক সরকার আসে, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা বা আহ, বিনিয়োগকারী আশ্বস্ত হবে, সেখানে বিনিয়োগ বাড়বে এবং শিল্প কারখানার যে এখন যে অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে আছে নানা নানা প্রতিকূল পরিস্থিতির কারণে, সেই শিল্প কারখানাগুলো চালু হতে থাকবে, তখন আহ, আহ, আমদানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি ডলারের ক্রাইসিস অথবা ডলার রেটটা যদি আরো কমে যায়, সেই ক্ষেত্রে আসলে আমদানি বাড়ার, আগামী অর্থ বছর আমদানি বাড়ার একটা ধারা অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমাদের গত সরকার অথবা নতুন করে যে সরকার আসলো, এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে ফিরিয়ে আনে। আমরা খেয়াল করছি যে রাজস্ব বোর্ড থেকেও ব্যবসায়ীদের বেশ কিছু লম্বা সময় ধরেই ব্যবসায়ীরা কিন্তু একটা অভিযোগ সবসময় করে আসেন যে তাদের হয়রানির বিষয়টা, অর্থাৎ কাস্টমসে তাদের হয়রানি হয় বিভিন্নভাবে, এইচএস কোড নিয়ে অথবা পণ্যের ঘোষণা নিয়ে। তো দুই পক্ষেরই প্রবলেম আছে, কিন্তু ব্যবসায়ীদের সবসময়ের এই অভিযোগটা আছে যে তাদের হয়রানি, তাদের উপরে বেশি করে ট্যাক্স আরোপ করা হয়, অথবা যারা প্রকৃত অর্থেই ফাঁকি দিতে চান তারা যে কোনো কায়দায় বের হয়ে যান, কিন্তু প্রকৃত ব্যবসায়ীদেরকে
আসলে বিপদে পড়তে হয়। তো এই যে ধরুন গত বছর ৭৫,০০০ কোটি টাকা রাজস্ব বাড়লো অথচ আমদানি কমেছে, আপনি একটি কথা বলেছেন যে রাজস্বের বেশ কিছু অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ার কারণে সেটি একটি বিষয়। ফাঁকি কতদূর কমেছে বা ব্যবসায়ীদের হয়রানি আসলে বেড়েছে না কমেছে, এই বিষয়টা যদি একটু আমাদের বলেন। আপনি যে কথা বলছিলেন যে ব্যবসায়ীদের হয়রানি, এখানে কাস্টমসে আপনি জানেন যে কাস্টমসে যখন একটা বন্দর থেকে বন্দরে যখন পণ্য আসে, কাস্টমসে যখন বিল অফ এন্ট্রি দাখিল করা হয়, এই শুল্কায়ন প্রক্রিয়া আসলে অনেক ধরনের জটিলতা আছে। এখানে একটা বড় ধরনের জটিলতা হচ্ছে এখানে আমাদের, আপনি জানেন যে এখানে কাস্টমসের যে একটা নিজস্ব ল্যাব আছে, সেই সেই ল্যাব আসলে খুব বেশি পণ্য আপনার আহ, পরীক্ষা করা হয় না। এই যে স্যাম্পল গুলো যদি পরীক্ষা করতে হয়, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন যে পরীক্ষাগারে পাঠায়, এক একটি স্যাম্পল পরীক্ষা করে আসতে আপনার 14-15 দিন লেগে যায়। এই যে 14-15 দিন লেগে যায়, এর প্রভাবে হচ্ছে বন্দরে একটা স্টোর রেন্ট বাড়ে। আপনি জানেন যে গত রমজান থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টোর রেন্ট 4 গুণ বৃদ্ধি করেছে। এই যে বিলম্ব হচ্ছে, এই বিলম্বের কারণে যে 4 গুণ আপনার স্টোর রেন্ট হচ্ছে, এটা পণ্যের ব্যয়কে অনেক বাড়িয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে এই যে শাহাদাত চৌধুরী, আপনি কি আমাকে শুনছেন? দর্শক, এই ছিল আমাদের আজকের মতো আমাদের আজকের টিবিএস ইনসাইট। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস ইনসাইটের সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।